অনেকদিন পর আবার তোমাদের ক্লাস করাতে চলে এলাম, তো একটু ব্যস্ত ছিলাম কদিন। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব মন দিয়ে পড়ছো। তো সবাইকার কেমন লাগছে ক্লাসগুলো জানাবে সেটা। আর আজকে যেটা আমরা করব, কার্যক্ষমতা শক্তি থেকে হর্স নিউমেরিক্যালের প্রবলেমের সমাধানের ক্লাস। তো এখানে তো অনেক কটা অঙ্ক আছে, দেখা যাক কতগুলো করাই। কিছু কিছু করে অল্প অল্প করে আমি করিয়ে দেবো। তো শুরু করি আজকে ক্লাস। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর জানাতে ভুলবে না তোমাদের কতটা সাহায্য হচ্ছে আমার ক্লাসগুলো থেকে। তো চলো আজকে ক্লাস শুরু করি। প্রথম কি অঙ্ক বলেছে, 60 মিটার উঁচু জলপ্রপাতে 27 মিটার কিউব পার সেকেন্ড হারে জল ওপর থেকে নিচে পড়ে। যদি জলপ্রপাতের তলদেশের শক্তি 75% কাজে লাগানোর জন্য পাওয়া যায়, তবে ক্ষমতা কত? আর ওই ক্ষমতা ব্যবহার করে 180 মিটার নলকূপ থেকে জল তোলার কাজে ব্যবহার করা গেলে প্রতি সেকেন্ডে কত জল তোলা যাবে? তো আমাদের কত বলেছে, 60 মিটার 27। তো আমরা জানি জলপ্রপাতের মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে সেটা হলো স্থিতিশক্তি, তার mgh উচ্চতা থেকে যদি প্রতি সেকেন্ডে m ভরের জল পড়ে তাহলে তার ক্ষমতা হয় mgh বাই টিটা 1 সেকেন্ড। তার 75% কাজে লাগছে, তাহলে এখানে কার্যটা বলেছে একে W বলেছে হচ্ছে mgh ইন্টু 75%, মানে 75/100। তো 27 মিটার কিউব পার সেকেন্ড। তো জলের ঘনত্ব কত? 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এমটা কত দাঁড়াবে? প্রতি সেকেন্ডে 27 মিটার কিউব করে আয়তনের জল পড়ছে, তাহলে 27 ইন্টু 1000, কারণ এটা ঘনত্ব আর 27 মিটার কিউব মানে হচ্ছে আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলে ভর পাওয়া যায়। তাহলে ভর পেলাম, জি হলো 9.8, উচ্চতা হলো 60 ইন্টু 75/100, তাহলে এত জুল পার সেকেন্ড। এটা আমরা একবারে পাওয়ারটাই ক্যালকুলেট করে দিচ্ছি বাই টিটা বলেছে তো 1 সেকেন্ডে, তাহলে টিটা হচ্ছে 1। কার্য বাই সময়টা যেহেতু 1 সেকেন্ড, প্রতি সেকেন্ডে যে কার্য করার হার সেটাই তো ক্ষমতা। তাহলে 27,000 ইন্টু 9.8 ইন্টু 60 ইন্টু 75/100। 1.19 10⁻⁷, এটা আসছে 1.19 ইন্টু 10⁻⁷ ওয়াট, মানে 1.19 10⁴ কিলোওয়াট। তাহলে এই হলো আমাদের ক্ষমতা মানে কার্য বাই সময়। এখানে কার্যটা হলো স্থিতিশক্তি, তার কতটা কার্যকর? 75%। আর এই ক্ষমতা ব্যবহার করে 180 মিটার গভীর থেকে কত জল তোলা যাবে? তো দ্বিতীয় ক্ষেত্রে এইচটা বলে দিয়েছে, গভীরতা বলেছে 180 মিটার, প্রতি সেকেন্ডে কত ভর তোলা যাবে সেটা বার করব, তারপরে আয়তন বেরোবে। আর ক্ষমতা দিয়ে দিয়েছে, এটা বার করতে হবে। আর পি দিয়ে দিয়েছে 1.19 10⁷। তাহলে এই ক্ষমতা ব্যবহার করে কতটা ভর? একই সূত্র, টিটা 1 প্রতি সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা আবার একই রকমভাবে বসিয়ে দেবো, 1.19 10⁷ সমান mgh বাই টি। তাহলে এমটা কত চলে আসছে? তাহলে এম চলে আসছে 1.19 10⁷ ডিভাইডেড বাই 9.8 ইন্টু 180, এত কেজি। এটা বেরোলো, জলের ভর বেরোচ্ছে এত কেজি। তাহলে 1.19 10⁷ ডিভাইডেড বাই 9.8 ইন্টু 180, 6746 6746.0 আছে, তাহলে এত কেজি পার সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই, মিটার কিউবে নিয়ে যাই, আয়তনে নিয়ে যাই, আয়তন মানে কত দিয়ে ভাগ? 1000 দিয়ে, মানে 6.75 মিটার কিউব পার সেকেন্ড।
তাহলে প্রতি সেকেন্ডে এত মিটার কিউব আয়তনের জলকে 180 মিটার গভীর নলকূপ থেকে তোলা সম্ভব হবে। এরপর আমরা দ্বিতীয় সমস্যাটা দেখব। বলছি একটি বড় জলাধার থেকে জল পাম্প করে উপরে একটি আয়তাকার ট্যাঙ্কে তুলতে হবে। ট্যাঙ্কের এরকম একটা ট্যাঙ্ক আছে, ধরো ট্যাঙ্কে পাইপের সাহায্যে আমরা জলটা তুলব। এই জলাধার আছে, তো এইটার উচ্চতা বলেছে 9 মিটার, আর জলটা তুলতে হবে হচ্ছে কত দূর, 1.5 মিটার পর্যন্ত। 1.5 মিটার। আর এরিয়াটা বলে দিয়েছে 2x2 মানে 4 বর্গমিটার, মানে নিচের যে জায়গাটা ক্ষেত্রফলটা তলদেশ, এই জায়গাটা বলে দিয়েছে 4 বর্গমিটার। তাহলে এখানে প্রথম বার করতে দিয়েছে কার্য কত, আর দ্বিতীয় ক্ষেত্রে ক্ষমতা এত হলে সময় কত লাগবে। তো কার্য মানে তো mgh, w সমান mgh। আচ্ছা এম কত, এই জলের যে আয়তন হবে, এম মানে হচ্ছে ভর, মানে আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু ডি ইন্টু জি ইন্টু এইচ। আয়তন কত হচ্ছে, ক্ষেত্রফল বলেছে 4 আর উচ্চতা 1.5, তাহলে হবে 6, মানে 4 ইন্টু 1.5 আয়তন, ঘনত্ব হচ্ছে 1000, জি হলো 9.8। আর উচ্চতা দেখো, জলটা কিন্তু আমরা যখন পাইপটাতে উচ্চতাটা নয়, এবার এই বিন্দুর উচ্চতা কিন্তু আরও 1.5 বেশি, 1.5 মিটার বেশি, এটা আরও 1.5 মিটার বেশি। তাহলে আমরা এখানে গড় উচ্চতা নেব। গড় উচ্চতা মানে 9 প্লাস, জলটাকে একবারে তো জলটা তুলতে পারবে না, সময় লাগবে একটা, তাহলে এই কার্যটা কিন্তু এখানে একটা অ্যাভারেজ নিতে হবে, মানে উচ্চতাটা এইচটা। তাহলে এইটা আমরা মিডিল পয়েন্ট, মানে ভরকেন্দ্রের যে উচ্চতা, ট্যাঙ্কের যতটা জল ভরবো তার ভরকেন্দ্রের উচ্চতাকে যোগ করে দিতে হবে, মানে 0.1.5/2। তাহলে এটা আমাদের কথা চলে এলো। কেন যোগ করলাম বোঝা গেল, কারণ জলটা তো এতটা তুলছি না, এতটাও তো তুলছি, তাহলে কিন্তু এই 1.5 মিটার যে তুলছি সেটা তো একবারে তুলছি না, আস্তে আস্তে উঠছে। তাহলে আমরা গড় উচ্চতা নেব। একদম যখন এখানে তুললে তাহলে হতো 0 উচ্চতা, এখানে নিচের দিকটা মানে এটা 9 মিটার হতো, এটা হলো 10.5 মিটার, তাহলে সেই দুটোর গড় করছি। তাহলে হলো 9 প্লাস 1.5/2, তাহলে এটা আসছে 6000 ইন্টু 9.8 ইন্টু 9 প্লাস 0.75, 5.733 10⁵ জুল উত্তরটা। আর সময় মানে হচ্ছে ক্ষমতা, মানে কি, ক্ষমতা মানে কার্য বাই সময়, অতএব সময়টা কত হবে, কার্য বাই ক্ষমতা। ক্ষমতা বলেছে 1/2 কিলোওয়াট, মানে 5.733 ইন্টু 10⁵ বাই 1/2 কিলোওয়াট, মানে হচ্ছে 1/2 ইন্টু 1000। কিলোওয়াট থেকে ওয়াটে করে নেওয়া হলো, 1/2 কিলোওয়াট ছিল তো, হ্যাঁ, তার মানে ডিভাইডেড বাই 500, 1146.6 সেকেন্ড, মানে 1100 প্রায় 47 সেকেন্ড। ঠিক আছে, তো 2 নম্বর অঙ্কটাও আমরা সমাধান করে ফেললাম। তাহলে এখানে গড় উচ্চতার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আমরা কিন্তু 9 মিটার উচ্চতার ট্যাঙ্কটা আছে, কিন্তু জলটা ভরবো 1.5 মিটার অবধি, সেটা যেহেতু একবারে ভরছি না, তাই ওখানে একটা গড় উচ্চতা যোগ করতে হবে। অ্যাকচুয়ালি 9 মিটার তো তুলবো, প্লাস জলের যে ভরকেন্দ্রের উচ্চতা মানে 1.5 মিটারের অর্ধেক 0.75 মিটার, ওটার সঙ্গে যোগ করে দেওয়া হলো, তাই দিয়ে উত্তরটা আমরা পেয়ে গেলাম। সময় কত লাগবে এবং কার্য কত হবে। এরপর আমরা 3 অঙ্কটা দেখব কি আছে। 3টা বলছে একটি ইঞ্জিন একটি রেলগাড়িকে ঘন্টায় 54 কিলোমিটার পার সেকেন্ড, 54 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে 54/3.6 মিটার পার সেকেন্ড, এত বেগে প্রতি 200 কিলোমিটারে 1 কিলোমিটার নথিযুক্ত ঢালু পথে উপরে তুলছে।
ইঞ্জিন সহ গাড়ির ভর 200 টন, মানে 1 টন মানে 1000 কেজি, এবং ঘর্ষণ বল প্রতি টনে হচ্ছে এত, আর দক্ষতা এত হলে ইঞ্জিনের ক্ষমতা কত। তাহলে কেমন এই ধরনের অততল, তো উপরে যখন তুলবে, ধরো এটাকে তুলছে, তাহলে সেক্ষেত্রে ফ্রিকশনটাও নিচে, আবার mg sin থিটা এটাও নিচে। তাহলে মোট এখানে কার্যকর ক্ষমতা mg sin থিটা প্লাস ফ্রিকশন ইন্টু একটা ভি বেগে তুলছে, এটা ভি ইন্টু ভি, কারণ ক্ষমতা সমান বল ইন্টু বেগ। এম বলেছে কত 200 টন, মানে 200 ইন্টু 1000, জি হলো 9.8, সাইন থিটা বলেছে 1/200, নতি থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা ট্যান থিটা সমান হয়, আর প্রতি টনে ঘর্ষণ বলেছে 98, তাহলে 200 ইন্টু 98, এটা হচ্ছে মোট বাঁধা বল। আর বেগ আমাদের বেরিয়েছে 54/3.6। তো এখান থেকে আমরা এফেক্টিভ পাওয়ারটা বার করে নেব কত আসে। তাহলে 200 ইন্টু 1000 ইন্টু 9.8 ইন্টু 1/200 200, হ্যাঁ প্রথমটা এলো 9800 প্লাস 200 ইন্টু 98 ইন্টু 54/3.6, এটা আসছে 441 ইন্টু 10 কিউব। তাহলে এটা হলো কার্যকর ক্ষমতা। এবার আমরা কর্মদক্ষতা মানে জানি পাওয়ার আউটপুট কতটা পেলাম, কার্যকর ক্ষমতা বাই প্রকৃত ক্ষমতা ইন্টু 100। তার মানে আমাদের এফিসিয়েন্সি মানে কি, কার্যকর ক্ষমতা বাই প্রকৃত ক্ষমতা গুণ 100। তাহলে এটা দিয়েছে 85, 85 তো, তাহলে প্রকৃত ক্ষমতা বার করতে হবে, এটা বলে দিয়েছে 85। তাহলে প্রকৃত ক্ষমতা চলে এলো, এটাকে আমি যদি পি বলি, তাহলে পি চলে এলো, যেটা বেরিয়েছে ইন্টু 100/85, 518.82 ইন্টু 10 কিউব, এত ওয়াট। তাহলে প্রকৃত ক্ষমতা হলো 518.82 কিলোওয়াট। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা চলে এলো 518.82 কিলোওয়াট। তাহলে ইঞ্জিনের প্রকৃত ক্ষমতা পেয়ে গেলাম 518.82। এরপর আমরা নেক্সট প্রবলেম দেখব। চারেরটা দেখি এবার। বলছে একটি অগ্নি নির্বাপক ইঞ্জিন প্রতি মিনিটে 2 মিটার উঁচুতে 6 কিলোলিটার জল তোলে এবং এত বেগে নিক্ষেপ করে, তাহলে প্রতি মিনিটে করে, তাহলে ক্ষমতা কত? ক্ষমতা মানে কার্যবাহী সময়। তাহলে এখানে জলটাকে তুলছে এবং নিক্ষেপ করছে, তাহলে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি দুটোই হবে। তাহলে mgh প্লাস হাফ mv² বাই টি। বলেছে কত লিটার? 6 কিলোলিটার, মানে 6000 লিটার। 1 লিটার মানে 1 কেজি, তাহলে 6000 হলো এম। 6 কিলোলিটার মানে 6000 লিটার, বা 6000 লিটারের ভর কত? 6000 কেজি। 1 লিটারের ভর 1 কেজি, এটা 1 লিটার জলের ভর 1 কেজি দেওয়াই আছে। আচ্ছা, জি হলো 9.8। উচ্চতা কত বলে দিয়েছে? উচ্চতা বলে দিয়েছে 2 মিটার প্লাস হাফ, এম হলো 6000। কত বেগে নিক্ষেপ করে? 9.2, তাহলে 9.2 হোল স্কোয়ার পুরোটা বাই প্রতি মিনিটে বলেছে, মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে আমরা এটাকে 60 দিয়ে ভাগ করে দেবো, উত্তর পেয়ে যাব ওয়াটে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা কত চলে আসছে আমরা দেখে নিই। এখান থেকে 6000 ইন্টু
কমন নিয়ে নিলাম 9.8 ইন্টু 2 প্লাস হাফ ইন্টু 9.2 স্কোয়ার ডিভাইডেড বাই 60 6192। এসব কিছু ভুল হলো আমাদের, এটা আসছে 619। আরেকবার দেখি, 6000 ইন্টু 9.8 ইন্টু 2 প্লাস হাফ ইন্টু 6000 ইন্টু 9.2 ছিল তো এটা, 9.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, না 6192 আসছে। এটাই উত্তর হওয়া উচিত, আমাদের ভ্যালু তো আমরা সব ঠিকঠাকই বসিয়েছি, তো এটাই উত্তর হলো 6192। ওখানে উত্তরটা দেওয়া আছে হচ্ছে 6 এটাকে আমরা পেলাম তাহলে 6.192 কিলোওয়াট, এটাই উত্তর হবে। উত্তরটা ভুল দেওয়া আছে বইতে, যেটা আছে হবে সেটা আমি করে দিলাম। এরপর আমরা নেক্সট প্রবলেমটা দেখি, 5-এর প্রবলেম কি দিয়েছে। আচ্ছা, রৈখিক গতিতে চলমান একটা সরণের সম্পর্ক দিয়েছে, t = দিয়েছে √x + 3। আচ্ছা, যখন বেগ, এই অঙ্কটা এখানে দিয়েছে, ও আচ্ছা কার্য একটা আছে, রাইট। যখন গতিবেগ 0 তখন সরণ কত, তাহলে এখান থেকে আমরা এক্সটা বার করে নিই। তাহলে এক্স আসছে t - 3 হোল স্কোয়ার, মানে t² - 60 + 9, তাহলে v মানে dx dt, তাহলে dx dtটা আসছে হচ্ছে 2t - 6। অতএব v শূন্য হলে t কত আসছে 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ড পর বেগ 0 হবে। 3 সেকেন্ড পর বলে যে বেগ যখন 0 সরণ কত, তাহলে টিটা হচ্ছে 3 সেকেন্ডে বেগ 0, অতএব সরণ, অতএব এক্স কত হবে 3 - 3 স্কোয়ার, টি এর মানটা এখানে সরণ এটা বসিয়ে দিলাম 0। তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে ওই সময় সরণ হলো 0। নেক্সট পার্ট বলে দিয়েছে প্রথম 6 সেকেন্ডে কৃতকার্য কত। তো প্রথম 6 সেকেন্ডে কৃতকার্য মানে গতিশক্তির পরিবর্তন। তাহলে ভি পেয়েছি আমরা কত 2t - 6, তাহলে 6 সেকেন্ডে বেগ হবে 2 × 6 - 6 মানে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। আর প্রাথমিক বেগ হবে 2 × 0 - 6 মানে -6। তাহলে ভর কত দেওয়া আছে এখানে, ভর দেওয়া আছে হচ্ছে, যাকে এম যদি ধরি, ভর কিছু দেয়নি, অতএব ডাব্লু সমান কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। এটা ধরো অন্তিম বেগ ভি, এটা প্রাথমিক বেগ ইউ, তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দাও, তাহলে হাফ এম ইন্টু, দেখো ভি স্কোয়ার হচ্ছে 36, ইউ স্কোয়ারও 36, তাহলে 0। তাহলে প্রথম 6 সেকেন্ডে কৃতকার্য 0। তাহলে প্রথম 6 সেকেন্ডে, খুব ভালো অঙ্কটা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখে নেবে। তো অঙ্কটা সমাধান করা হলো। এরপর আমরা 6 নম্বর অঙ্কটা দেখব। বলেছে 1 গ্রাম ভরের একটি ছিপি দিয়ে আবদ্ধ 10 গ্রাম ভরের একটি পরীক্ষা নলে কিছু পরিমাণ ইথার আছে। নলটিকে উত্তপ্ত করলে ইথার বাষ্পের চাপে ছিপিটি খুলে গেল, ছিটকে যাবে। 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ভারহীন দৃঢ় দণ্ডের সাহায্যে নলটিকে অনুভূমিক ঝোলানো আছে। সর্বনিম্ন কত বেগে ছিপিটি ছিটকে গেলে নলটি উল্লম্ব তলে একবার পূর্ণ আবর্তন করতে পারবে। ইথার বাষ্পর ভর অগ্রাহ্য। তো এই ধরো নলের মুখে এখানে কর্কটা লাগানো আছে। তো আমরা যদি 1 গ্রাম ভরের ছিপি, যেটার ভর বলেছে 1 গ্রাম, আর 10 গ্রাম ভরের নল, এটা 10 গ্রাম, তো এটা যদি মনে করি ইউ বেগে ছিটকে গেল, তাহলে এদিকে ভি বেগে পিছিয়ে যাবে।
ভরবেগ সংরক্ষণ অনুসারে আমরা লিখতে পারি, তার মানে 1 ইন্টু ইউ প্লাস 10 ইন্টু ভি সমান 0। তার মানে ভি পেয়ে গেলাম u/10, মানে নলের বেগ ছিপির বেগের 1/10 অংশ। আচ্ছা, 5 সেন্টিমিটার দীর্ঘ একটি ভারহীন দৃঢ় দণ্ডের সাহায্যে নলটিকে অনুভূমিক ঝয় ঝোলানো আছে। আচ্ছা, এই জিনিসটা কেমন, এখানে ধরো এটা 5 সেমি, এখানে ছিপিটা আটকানো ছিল ইউ, আমি এটা এইদিকে দেখাচ্ছি, তাহলে এটা ছিটকে গেছে ইউ বেগে, তাহলে এই নলটা এদিকে ভি বেগে যাচ্ছে, তাহলে ভি বেগে গিয়ে সে এক পাক খাবে, তার মানে সে উচ্চতায় উঠবে হচ্ছে 12, মানে এটা যদি এল বলি তাহলে এটাও 12, এটাও এল, তার মানে এটার ভর যদি আমরা 10 গ্রাম, তার মানে এর যে গতিশক্তি হবে সেটা এই উচ্চতায় স্থিতিশক্তি, তাহলে 10 ইন্টু জি ইন্টু উচ্চতা 12 মানে হচ্ছে 10 সমান হাফ এম মানে 10 ইন্টু ভি স্কোয়ার। জিনিসটা এইভাবে ঘুরে যেতে পারবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার সমান 2g 10 কেটে গেছে ইন্টু 10, তাহলে 2 ইন্টু 980 ইন্টু 10 সমান ভি স্কোয়ার। তাহলে ভিটা কত বেরোচ্ছে, মানে নলের বেগ যেটা বেরোচ্ছে সেটা আমরা বার করে ফেলি। ভি বেরোচ্ছে √2 ইন্টু 9800 140 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ছিপির বেগ বার করতে বলেছে, এখানে বার করতে কি দিয়েছে জানো, সর্বনিম্ন কত বেগে ছিপিটি ছিটকে গেলে, অতএব ছিপির বেগ ইউ সমান 10v মানে 1400 সেন্টিমিটার পার সেকেন্ড। এই হলো ব্যাপার, ঠিক আছে। তো এইভাবে আমরা শক্তি সংরক্ষণ আর ভরবেগ সংরক্ষণ থেকে আগে ছিপির বেগটাকে ইউ ধরেছি, তাহলে ছিপিটা যত ভরবেগ নিয়ে এগিয়ে যাবে নলটাও একই ভরবেগ নিয়ে পিছিয়ে যাবে। সে ভরবেগ অর্জন করার জন্য সে যে গতিশক্তি অর্জন করেছে, সে 5 সেন্টিমিটার দড়ির সাহায্যে যে বা দণ্ডের সাহায্যে যে ঝুলন্ত বা অনুভূমিক রাখা হয়েছে সেটার সাহায্যে সে এক পাক ঘুরতে পারবে। এক পাক ঘোরা মানে সে সর্বোচ্চ 2L উচ্চতায় উঠবে, মানে যেটা হচ্ছে 10 সেন্টিমিটার, এল হলো 5 সেমি, সেখান থেকে আমরা তার বেগ পেয়ে গেলাম। তাহলে ছিপির বেগটা হচ্ছে 1400 সেমি পার সেকেন্ড বা 14 মিটার পার, এটাকে আমরা 14 মিটার পার সেকেন্ডও বলতে পারি। হলো। আচ্ছা, 7এরটা এবার দেখি, 7এ কি বলেছে। 7এ বলেছে m1 ও m2 ভরের দুটি কণা একই তলে চলছে, এদের আপেক্ষিক বেগ ইউ এবং ভর কেন্দ্রের বেগ ভি হলে এদের গতিশক্তি হবে কত, সেটা আমাদের বার করতে হবে। তো আমরা একটু পরিষ্কার করে নিই বোর্ডটা। আচ্ছা, m1 m2 দুটো কণা একই তলে চলছে, এদের আপেক্ষিক বেগ হলো, এটা ধরলাম, ধরো এর বেগ u2, এর বেগ u1। তাহলে আমি যদি ধরে নিই, তাহলে আপেক্ষিক বেগ u সমান আসছে u1 মাইনাস u2, আর ভরকেন্দ্রের বেগ বলেছে v, তাহলে সেটা কত হবে m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2, ভরবেগ কেন্দ্রের বেগ। ওকে, তাহলে এখান থেকে মোট গতিশক্তি, তাহলে একটা কাজ করা যেতে পারে, তাহলে এখানে দেখো m1 u1 প্লাস m2 u2 আসছে m1 প্লাস m2 ইন্টু ভি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ করেছি, এটাকে 2 নম্বর। তাহলে এই দুটো সমাধান করে আমরা
u1 আর u2 এর মানটা বার করতে পারি। তো 1 নম্বর সমীকরণকে আমরা যদি m1 দিয়ে গুণ করে দিই তাহলে আসছে m1 u1 প্লাস m1 u2 সমান m1 v। দিয়ে এটাকে যদি বিয়োগ করে দিই, প্রথমটাকে 1 নম্বরকে m1 দিয়ে গুণ করলাম, বিয়োগ করলে কেটে গেল, তাহলে এখান থেকে আসছে m2 মাইনাস m1 ইন্টু u2 সমান, এটা থেকে এটাকে বিয়োগ করলে m1 ভিটা কেটে যাবে, মানে হচ্ছে m2 v। তাহলে u2টা চলে এলো m2 v বাই m2 মাইনাস m1। তাহলে u1টা কত আসবে? u1ও তো হচ্ছে u1টা আসছে আমাদের এখান থেকে, সরি এটা তো u আছে, লিখতে ভুল করেছি, রাইট। তাহলে এটা আসছে m1 প্লাস m2 মাইনাস, এটা তো u ছিল, v ছিল না, তাহলে এটা আসছে আমাদের m1 প্লাস m2 ইন্টু v মাইনাস m1 u। আচ্ছা, u2টা পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা u1টা বার করতে পারি। u1 আসতে দেখো u প্লাস u2, তাহলে u দিয়ে করলে সেই এটা আসছে m2 মাইনাস m1, u দিয়ে করলে আসছে m2u মাইনাস m1u প্লাস m1 প্লাস m2 ইন্টু v মাইনাস m1u। পুরোটা আসছে বোর্ডে না, ওখানে আমরা যদি মানটা বসিয়ে দিই তাতে করে m1uটা কেটে গেছে, m1uটা কাটছে কি না কাটছে না। সোজা কথা, দুটো বার করে তারপরে মোট গতিশক্তি যেমন করে বার করে সেটা করলে চলে আসবে আমাদের। কেটে গেলে জিনিসটা ভালো হতো, খুব একটা কাটাকুটির জায়গাটা দেখতে পাচ্ছি না। এটা বিয়োগ করেছি, ফার্স্ট সমীকরণকে এখানটা তো মাইনাস ছিল, দেখো আমি একটু হিসেবে ভুল করে ফেলি, মাইনাস ছিল, এটা মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হলে নিচটা প্লাস, এটা প্লাস, এটাও প্লাস, হ্যাঁ একটা কেটে গেল, তাহলে এটা চলে এলো m1 প্লাস m2 ইন্টু v। না কাটলে সমীকরণটা খুব বড় হয়ে যাচ্ছে, ওটা দেখেই বোঝা যাচ্ছে, কাটবে। তাহলে এটা হচ্ছে m1 প্লাস m1, তাহলে এটা হলো u1। তাহলে u1 u2 দুটো আমরা পেয়ে গেছি, এবার গতিশক্তি বার করতে বলেছে। তাহলে সুতরাং মোট গতিশক্তি হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। তাহলে এবার এখানে u1 u2 এর মানটা বসিয়ে দিলেই আমাদের হিসেবটা চলে আসবে। তাহলে হাফ, আচ্ছা m1 u1 তো এইটা, এটা হলো প্রথমটা। আর দ্বিতীয়টা তাহলে কত আসছে? হাফ m2 m1 প্লাস m2 v মাইনাস m1 u হোল স্কোয়ার বাই m1 প্লাস m2। তাহলে এটাই হচ্ছে মোট গতিশক্তি। এটাকে ওরা একটু সিম্পলিফাই করেছে, সিম্পলিফাই করলে আকারটা হয়তো ভালো জায়গায় চলে আসবে। এটা আমরা যদি এটাকে একটু হিসেব করি, হিসেব করলে আকারটা হয়তো ভালো জায়গায় আসতেও পারে। কারণ এখানে দেখো আমরা যখন লসাগু আকারে দেখি তাহলে এখানে আসছে m1 প্লাস m2 হোল স্কোয়ার, এটা 2 থাকছে। তাহলে এটাকে আমরা গুণ করছি
যখন বেশ কিছু অংশ কেটে যাবে। কারণ কাটবে কেন, যেগুলো 2ab পার্ট সেগুলো কিন্তু কেটে যাবে। কেন কাটবে দেখো, এটা হোল স্কোয়ার করলে এটা স্কোয়ার পাচ্ছ, এটা স্কোয়ার পাচ্ছ প্লাস 2ab, এখানে একটা প্লাস 2ab পাচ্ছ, আর এখানে একটা মাইনাস 2ab পাচ্ছ। তাহলে 2ab গুলো কেটে যাবে। 2ab গুলো কেটে গেলে তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি m1 প্লাস m2 v এটা স্কোয়ার, আবার এখানেও একটা স্কোয়ার পাচ্ছি, দুটো থেকে কমন গেলে এখানে থাকছে m1 প্লাস m2। প্রথমটা থাকলে m1, দ্বিতীয়টা থাকলে m2 প্লাস 2ab গুলো কেটে গেছে। এখান থেকে কত পাচ্ছি m1 m2 স্কোয়ার u স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি m2 m1 স্কোয়ার u স্কোয়ার। এটাকে একটু যদি সরলীকৃত করো তাহলেই কিন্তু আমাদের আকারটা চলে আসছে। হ্যাঁ, চলেই এসছে, আমরা দেখতে পাচ্ছি আকারটা। এই যদি বিচ্ছেদ করে দিই, বিচ্ছেদ করে দিলে এই আকারটা চলে আসছে। আমি এখানটা লিখি উত্তরটা, তাহলে ফাইনাল রেজাল্ট যেটা, তাহলে অতএব কাইনেটিক এনার্জি হলো, আচ্ছা বিচ্ছেদ করে লিখলে প্রথমটা আসছে দেখো হাফ m1 প্লাস m2 v স্কোয়ার প্লাস এখানে দেখো m1 m2 কমন যাচ্ছে, m1 m2 u স্কোয়ার কমন গেল, তাহলে ব্র্যাকেটে কত পড়ে থাকবে m2 প্লাস m1, একটা কেটে যাবে, প্লাস 2 into m1 প্লাস m2 হয়ে গেল। এটাই আমাদের উত্তর দেওয়া আছে আশা করি। হ্যাঁ, এটাই উত্তর দিয়েছে, তো আমরা সেটা করে ফেলেছি ক্যালকুলেশন, একদমই ক্যালকুলেশনের অঙ্ক, এমনি কিছু নেই। তো 7 অবধি কমপ্লিট। এরপর আমরা 8 নম্বর প্রবলেমটা দেখব। তোমরা আগেরটা ভেঙে ভেঙে করবে, দেখবে চলে আসছে যেভাবে করালাম। তো m ভরের একটি বুলেট u বেগে ক্যাপিটাল M ভরের একটি কাঠের ব্লকে প্রবেশ করলো এবং বুলেট সহ ব্লকটি চলতে শুরু করলো। দেখাও যে সংঘাতে বুলেটের গতিশক্তি এত শক্তিতে যান্ত্রিক শক্তি বজায় থাকলো। আচ্ছা, তো এই হলো বুলেট, আর এটা একটা ব্লক m ভর, একটা বুলেট এখানে এসে আঘাত করছে, যেটার স্মল m ভর, কত বেগে বলেছে v বেগে। তাহলে ভরবেগ সংরক্ষণ এবং তারা জুড়ে গিয়ে একসাথে গতিশীল হচ্ছে, বুলেটটা এর ভেতর প্রবেশ করে গেছে, তখন মোট ভর m প্লাস m, এর বেগ ধরলাম u। তাহলে আমরা সংরক্ষণ অনুসারে লিখতে পারি mv প্লাস m ইন্টু 0 সমান m প্লাস m ইন্টু u। তাহলে সংঘর্ষের পর তারা কত বেগে যাচ্ছে mv বাই m প্লাস m, এটা হচ্ছে একত্রিত অবস্থায় বেগ। তাহলে একসাথে কত বেগে যাচ্ছে mv প্লাই m প্লাস m। তো বুলেটের গতিশক্তির হ্রাস, এখানে কি বলেছে দেখাও যে সংঘাতে বুলেটের গতিশক্তির এত অংশ যান্ত্রিক শক্তি রূপে বজায় থাকলো। তাহলে কতটা হ্রাস পেল, প্রাথমিক শক্তি ছিল হাফ m v স্কোয়ার, মাইনাস হলো প্রাথমিক মোট শক্তি কত, মানে টোটাল তার শক্তির যে পরিবর্তন এখানে, তাহলে কিংবা এরকম করেও দেখানো যায়, বুলেটের বলেছে বজায় থাকলো, রাইট, বজায় থাকলো মানে কতটা থাকলো, তাহলে বুলেটের অন্তিম গতিশক্তি বার করে। সুতরাং বুলেটের অন্তিম গতিশক্তি তাহলে হাফ m u স্কোয়ার, তাহলে হাফ m এটা হচ্ছে বুলেটের অন্তিম গতিশক্তি, বা আমরা সংস্থার মোট শক্তিও বার করতে পারি। তাহলে এখান থেকে আমাদের
এত অংশ যান্ত্রিক শক্তি রূপে বজায় থাকলো এবং বাকি শক্তি কি হলো। আচ্ছা, তাহলে যে শক্তি কতটা অপচয় হলো সেটাও বার করে ফেলি। তাহলে শক্তির অপচয়, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে অপচয়ের সূত্র কি জানি, হাফ, তাহলে কথা হবে mm u মাইনাস 0 স্কোয়ার বাই m প্লাস m। তাহলে এই পরিমাণ শক্তি অপচয় হয়েছে, তাহলে হাফ mu স্কোয়ার ইন্টু m বাই প্লাস m। তাহলে এই পরিমাণ শক্তি অপচয় হয়েছে। তাহলে বুলেটের গতিশক্তি এটা, আর সমগ্র সিস্টেমের গতিশক্তি কত? অতএব অবশিষ্ট শক্তি, এইটা বার না করলেও চলে। প্রথমে কথা ছিল হাফ mu স্কোয়ার মাইনাস, এটা হ্রাস হয়েছে, এতটা কমে গেছে, তাহলে হাফ mu স্কোয়ার m বাই m প্লাস m। তাহলে কতটা শক্তি, যান্ত্রিক শক্তি অবশিষ্ট আছে? তাহলে এটা চলে আসছে হাফ mu স্কোয়ার ইন্টু স্মল m বাই m প্লাস m। হিসেব করে দেখো, আর তাহলে কতখানি শক্তি, তাহলে এই যে শক্তিটা অপচয় হলো সেটা কি হিসাবে? তাপ শক্তি। সংঘাতের ফলে যে তাপ শক্তি অপচয় হবে, তাপ শক্তি রূপে সেটা অপচয় হলো, এবং বাকি শক্তিটা বুলেট এবং আমার যে সংস্থা এখানে বুলেট আর ব্লক, সেই সংস্থার যান্ত্রিক শক্তি রূপে অবশিষ্ট থেকে গেল, সেটাই অবশিষ্ট শক্তি। এটা যদি শুধু বুলেটের শক্তি বার করতাম সেটা এটা বেরোতো, আর বুলেট আর ব্লক অবশিষ্ট শক্তিটা কার? বুলেট প্লাস ব্লক দুজনের মোট শক্তি যেটা, সেই শক্তিটা এখানে অবশিষ্ট থাকছে, এবং সেটা বুলেটের প্রাথমিক শক্তির স্মল m বাই ক্যাপিটাল M প্লাস স্মল m গুণ বা এত অংশ। এরপর আমরা 9 অঙ্কটা দেখব। m ভরের একটি ট্রেন চলছে, এর বেগ যখন u1 তখন ত্বরণ f1 এবং গতির বিরুদ্ধে বল হচ্ছে, ধরো ট্রেন চলছে, মানে আমি ছোট্ট করে একটা অংশ দেখাচ্ছি, ট্রেনের ইঞ্জিন। তো এর বিরুদ্ধে বাধা বল বলেছে r1, আর এর বেগ বলেছে u1, আর ত্বরণ বলেছে f1। তাহলে ইঞ্জিনের দিকে একটা বল প্রয়োগ করছে, ইঞ্জিন F বল প্রয়োগ করছে, ক্ষমতা সমান বল ইন্টু বেগ। তো ইঞ্জিন যদি P নির্দিষ্ট হারে কাজ করে, তাহলে F সমান, এবার ইঞ্জিনের ক্ষমতা বলেছে, ইঞ্জিনের ক্ষমতা বলে দিয়েছে হচ্ছে P, মানে হচ্ছে F ইন্টু V, মানে কার্যকর বল ইন্টু এটা। তাহলে আমরা এখানে এফটা কত পেয়ে যাচ্ছি? P বাই u1। তাহলে লব্ধি বল কত হচ্ছে? তাহলে এফটা হলো এটা P বাই u1। তাহলে লব্ধি বল হলো P বাই u1 মাইনাস r1 সমান এর ভর m, m ইন্টু f1। এটা ফার্স্ট ইকুয়েশন। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যখন বেগ u2 ত্বরণ f2, তাহলে কি বার করতে হবে? একটা সম্পর্ক দিয়েছে, P বার করতে হবে ধরি। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যখন ইউটা হবে u2 ত্বরণ হবে f2, তাহলে তার ক্ষেত্রে এটা হতে হবে, অতএব P বাই u2 মাইনাস r2 বাঁধা r2 সমান হচ্ছে m f2। তো এখান থেকে আমাদের Pটা বার করতে বলেছে নাকি? আচ্ছা, u আছে, আচ্ছা, এটা সমাধান করে আমাদের Pটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, এটা আমরা পাচ্ছি m f1 u1 প্লাস r1 u1 r1 সমান P, আর এখান থেকে পাচ্ছি m f2 u2 সমান r2 u2 সমান P। আচ্ছা, এখান থেকে আমাদের দুটো থেকে তোমরা P বার করলাম, তোরা প্রমাণ করেছে P u2 মাইনাস P u1, অতএব P প্রথমটাকে আমরা u2 দিয়ে গুণ করি, আর প্রথমটা দ্বিতীয়টাকে u1 দিয়ে গুণ করি, তাহলে কিছু কেটে কেটে যাবে মনে হচ্ছে, যাই হোক কমন টমন নেওয়া যায়। তাহলে P u2
মাইনাস পি ইউ ওয়ান কত চলে আসছে, মানে এটা আসছে পি ইউ টু মাইনাস ইউ ওয়ান, সেটা চলে আসছে কত, এটাকে আমরা করেছি কত ইউ টু দিয়ে গুণ, তাহলে হচ্ছে ইউ ওয়ান ইউ টুটা কমন গেল, ইউ ওয়ান ইউ টু এখানে কমন যাচ্ছে, ইউ টু দিয়ে গুণ করে দিলে এম এফ ওয়ান প্লাস আর ওয়ান মাইনাস এম এফ টু মাইনাস আর টু, এরকম একটা রিলেশন চলে এলো। এই উত্তরটা আমরা কি এনেছে, চলেই এসছে আমাদের উত্তর। তাহলে আসছে ইউ ওয়ান ইউ টু আর ওয়ান মাইনাস আর টু, জোর করে একটা প্রমাণ করা আর কি, ইউ ওয়ান ইউ টু এম এফ ওয়ান মাইনাস এফ টু, বাজে অঙ্ক, ক্যালকুলেশন শুধু, আর কিছু নেই। এটাই আমাদের প্রমাণ দিয়েছে তো, হ্যাঁ, তো হয়ে গেল অঙ্কটা। তাহলে আমাদের মাথায় রাখতে হবে ইঞ্জিনের ক্ষমতা সমান হচ্ছে, সব ক্ষেত্রেই ক্ষমতা সমান বল ইনটু বেগ। তাহলে ইঞ্জিন কতটা বল প্রয়োগ করছে যাতে করে ওটা ইউ ওয়ান বেগে যেতে পারে, তাহলে ক্ষমতা সমান বল ইনটু বেগ, সেখান থেকে বলটা বার করে নিলাম পি বাই ইউ ওয়ান প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে বেগ যখন ইউ টু তখন সেটা পি বাই ইউ টু দিয়ে লব্ধি বল সমান নেট বল ইকালস টু এম এ, সেই ধারণা থেকে দুটো সমীকরণ পেলাম এবং তাদের সমাধান করে যেটা প্রমাণ করতে দিয়েছে করে ফেলা হলো। আচ্ছা, এরপর আমরা দেখব 10 নম্বর। একটি নততলের নতিকোণ থিটা, এই নততল বরাবর এম ভরের একটি বস্তুকে ইউ বেগে ছোড়া হলো, মানে উপর দিকে ঠেলে দেওয়া হলো। বস্তু এবং নততলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে তল বরাবর সর্বাধিক দূরত্ব পর্যন্ত উঠতে ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য কত। তো একটা বস্তুকে যখন আমরা ওপর দিকে ঠেলে দেবো একটা কত বেগে, ইউ বেগে, এখানে ইউটা এখানে হবে না, অ্যাকচুয়ালি নিচ থেকে ঠেলছি যেহেতু এখানে, এটাকে ইউ বেগে ঠেলে দিয়েছি, তাহলে সেক্ষেত্রে মোট বাঁধা বল হবে এম জি, এটা যদি এম ভর বলি, এম দিয়েছে তো, আচ্ছা এম লাগবে না কাছে, তাহলে এম জি সাইন থিটা, নতিকোণটা থিটা, প্লাস মিউ এম জি কস থিটা, এটা মোট বাঁধা বল। তাহলে বাধা বলের ক্ষেত্রে অতএব মন্দন হবে, এ যদি বলি তাহলে হচ্ছে জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা, এটা মন্দন। অতএব যদি এখানে গিয়ে থেমে যায়, এটুকু দূরত্ব এস ধরি, অতএব থামার দূরত্ব এস ইকালস টু ইউ বেগে ছুড়েছি এ মন্দনে, তাহলে ইউ স্কোয়ার বাই টু এ, অতএব এস চলে এলো ইউ স্কোয়ার বাই টু এ, টু জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা। ওকে, তাহলে এখানে আমাদের বলেছে কি জানতে চেয়েছে, ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য। অতএব ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য এফ ইন্টু এস, ঘর্ষণ বলটা কত মিউ এম জি কস থিটা ইন্টু এস কত বেরিয়েছে ইউ স্কোয়ার বাই টু, জিটা বাইরে হবে, টু জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা। ওকে, তাহলে এটাকে আমরা যদি তাহলে কত হলো, তাহলে জি কেটে যাচ্ছে, তাহলে এটা এম তো থাকা দরকার, উত্তরে এম আছে, হ্যাঁ এম আছে, তাহলে মিউ স্কোয়ার এম ইউ, মিউ স্কোয়ার না মিউ এম ইউ স্কোয়ার বাই কস থিটা দিয়ে ভাগ করলে ট্যান থিটা, নিচেটা 2 আছে প্লাস মিউ। দেখে নাও বোঝা গেল কিনা, এটাই তো উত্তর, হ্যাঁ এটাই উত্তর দেওয়া আছে। তো দেখে নাও কি করে করলাম অঙ্কটা, খুব ভালো অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় আসে, তোমরা এটাকে স্টার চিহ্ন দিয়ে রাখবে, ভালো করে বুঝে নেবে। এরপর আমরা 11 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। বলছে M1 ও M2 ভরের দুটি স্প্রিং বস্তু একটি স্প্রিং এর সাহায্যে যুক্ত আছে। দুটো বস্তু, একটা M1 একটা M2,
দুটো একটা বস্তু দুটো স্প্রিংয়ের সাহায্যে মসৃণ টেবিলের ওপর স্থির অবস্থায় আছে, এখন বস্তু দুটিকে বিপরীত দিক থেকে টেনে ছেড়ে দেওয়া হলো। এদিকেও টানা হলো, এদিকে টেনে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে এই যাবে বললাম এর v1 বেগ এর v2 বেগ। তাহলে ভরবেগ সংরক্ষণ অনুসারে তাহলে প্রথমে ভরবেগ 0 ছিল, তাহলে হচ্ছে m1 v1 প্লাস m2 মাইনাস v2। তাহলে এখানে পেয়ে যাচ্ছি m1 v1 সমান m2 v2। এটা হচ্ছে মোমেন্টাম কনজারভেশন। ওকে, তাহলে বলেছে যে কোনো মুহূর্তে বস্তু দুটির গতিশক্তি ভরের ব্যস্তানুপাতিক। তাহলে গতিশক্তি কত? কাইনেটিক এনার্জি 1 বাই কাইনেটিক এনার্জি 2 মানে হাফ। ভরবেগ সমান হলে ভরবেগের একটা সূত্র জানি আমরা, এটাকে পি বললাম, তাহলে হচ্ছে পি স্কোয়ার বাই 2m1 বাই পি স্কোয়ার বাই 2m2। চলেই গেল, তাহলে চলে এলো m2 বাই m1। ভরবেগ সমান হলে গতিশক্তি ভরের সাথে ব্যস্তানুপাতিক হয়। তো হয়ে গেল অঙ্কটা 11 নম্বর। সহজ অঙ্ক ছিল, যেহেতু এক্ষেত্রে ভরবেগটা সমান, একই ভরবেগ নিয়ে তারা এগিয়ে আসবে, তাহলে ভরবেগটা যেহেতু সমান, তাহলে গতিশক্তি সমান আমরা কি জানি? ভরবেগের স্কোয়ার মানে পি স্কোয়ার বাই 2m। সেই ধারণা থেকে অঙ্কটা সমাধান হয়ে গেল। এরপর আমরা 12 নম্বর অঙ্কটা দেখব। 2000 কেজি ভরের একটি লরি একটি অনুভূমিক রাস্তায় 10 মিটার পার সেকেন্ড বেগে ছুটে চলেছে। লরি চালক ব্রেক প্রয়োগ করায় গাড়িটি 12.5 মিটার দূরত্বে গিয়ে দাঁড়িয়ে পড়ল। গাড়িটির ওপর বাঁধা বল কত? খুব সহজ ব্যাপার তো। তাহলে থামার দূরত্ব, একটাকে সূত্র বলেছি s সমান ইউ স্কোয়ার বাই 2s। তাহলে মন্দন কত? মন্দন এ বেরিয়ে গেলে ইউ স্কোয়ার বাই 2s। ইউটা কত বলেছে? 10। 2 ইন্টু 12.5 মানে হচ্ছে 100/25 মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব বাঁধা বল কত? অতএব বাঁধা বল এম এ 8000 নিউটন। আচ্ছা, এবার বলেছে লরিটি যদি একই বেগ নিয়ে 1/10 নতি মানে 10-এর ভিতর 1 খাড়ায়, মানে ওই 1/10 সাইন থিটা 1/10 উঠতো, সেক্ষেত্রে ক্ষমতা কত প্রয়োগ করতো? ঘর্ষণ বল 200। এটা ফার্স্ট কেস। দ্বিতীয় ক্ষেত্রে উপরে উঠছে গাড়িটা, গাড়িটা যদি ওপর দিকে ওঠে তাহলে নিচের দিকে কি কি কাজ করে? mg সাইন থিটা প্লাস ফ্রিকশন, তাহলে মোট বাঁধা বল এটা হতো। তাহলে সেক্ষেত্রে mg হচ্ছে 2000 ইন্টু 9.8, সাইন থিটা হচ্ছে 1/10 প্লাস ফ্রিকশন বলেছে 200 হচ্ছে বাঁধা বল, ঘর্ষণ বল। তাহলে এটা হচ্ছে মোট বাঁধা বল। তাহলে ক্ষমতা সমান বল ইন্টু বেগ, তাহলে গুণ করে দিলেই উত্তরটা আমাদের চলে আসবে তার ক্ষমতা কত। তাহলে কত আসছে? এটা আমাদের 200 ইন্টু 10.8 আসছে 2160। তাহলে 2160 ইন্টু বেগ বলেছে 10, তাহলে 21600 ওয়াট। 21000 লিখিনি, হ্যাঁ 21.6 কিলোওয়াট লিখেছে। এটা হচ্ছে 8, এটা নিউটন, তো 8000 নিউটন হয়ে গেল। তাহলে আমাদের অঙ্কটা বাঁধা বল ইন্টু সেদিকে একটা বেগে যাচ্ছিল ভি বেগে, তাহলে ক্ষমতা সমান বাঁধা বল ইন্টু বেগ, সেই ধারণা থেকে অঙ্কটা করলাম। 12 নম্বর হলো। আচ্ছা, 13 নম্বর অঙ্ক দেখা যাক। আজকে পুনরুক্তি করাবো, অনেক কটা অঙ্ক আছে, ধীরে ধীরে করাই। বলছে এম ভর বিশিষ্ট একটি সরল দোলক সাম্যাবস্থান থেকে থিটা কোণে স্থানান্তর করে ছেড়ে দেওয়া হলো। মানে এই হলো একটা দোলক, সেটাকে সাম্যাবস্থান থেকে থিটা কোণে ছেড়ে দেওয়া হলো।
তাহলে এটা যদি হলো পিণ্ডটি যখন সাম্যাবস্থা অতিক্রম করে তখন টান কত হবে? আচ্ছা, এটা দৈর্ঘ্য ধরলাম এল, তাহলে এইটুকুনি হবে। উচ্চতা কত হবে তাহলে? ভূমি থেকে উচ্চতা হচ্ছে আমাদের এখানে, এটা যদি এল হয় তাহলে এইটুকুনি হচ্ছে আমাদের, এইটুকুনি আসছে এল কস থিটা। তাহলে উচ্চতাটা চলে আসছে এল ইন্টু এল মাইনাস এল কস থিটা বা এল ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে যখন এখানে অতিক্রম করবে তার যে গতিশক্তি এখানে যে, তাহলে দোলনায়মানে বেগ ভি, তাহলে আমরা কি লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার শক্তি সংরক্ষণ অনুসারে এম জি এইচ, তাহলে ভি স্কোয়ার চলে আসছে, এম ভি স্কোয়ার চলে এলো, এম ভি স্কোয়ার চলে এলো 2 এম জি এল 1 মাইনাস কস থিটা, 2 এম জি এল 1 মাইনাস কস থিটা। তাহলে এখানে এম ভি স্কোয়ার বাই এলটা কত এলো? 2 এম জি ইন্টু 1 মাইনাস কস থিটা। থাক, এবার হিসেব করে রাখলাম। অভিকেন্দ্র বলের মানটা আসছে 2 এম জি ইন্টু 1 মাইনাস কস থিটা। তো এবার এইখানে যদি টান টি হয় আর এদিকে এম জি, তাহলে আমরা কি জানি? কেন্দ্র বরাবর যে লব্ধি বল সেটাই হচ্ছে অভিকেন্দ্র বলের যোগান দেয়। তাহলে টি চলে এলো, কেন্দ্র বরাবর লব্ধি কেন? এদিকে টি কাজ করছে, এদিকে এম জি, তাহলে কোনটা বড়? নিশ্চয়ই টিটা বড়, নাহলে কিন্তু বৃত্তপথে যখন কোনো একটা কণা ঘোরে তার লব্ধি বলটা সর্বদা কেন্দ্র বরাবর হতে হয়। তাহলে টি মাইনাস এম জি কাজ টু এত, তাহলে এম জি প্লাস এটার ভ্যালু কত বেরিয়েছে? 2 এম জি ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে এটা চলে এলো মোট 3 এম জি, না তাহলে এখানে এম জিটা কমন নিলে 3 প্লাস 3 মাইনাস 2 কস থিটা নাকি? হ্যাঁ, তাহলে টান চলে এলো। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা স্টার মেরে রাখবে। 3 মাইনাস 2 কস থিটা ইন্টু এম জি। এরপর আমরা নেক্সট 14 নম্বর দেখব। সুতোয় ঝোলানো এম ভরের একটি বস্তুকে তার প্রারম্ভিক অনুভূমিক বেগ দেয়া হলো, সেটি উল্লম্ব বৃত্তপথে ঘুরতে লাগলো। পাথরটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু অবস্থানে সুতোর টান এত হলে প্রমাণ করা যেত। তো উল্লম্ব বৃত্তপথে গতি, তো এখানে এম ভরের একটি বস্তুকে একটি প্রারম্ভিক অনুভূমিক বেগ দেওয়া হলে, এখান দিয়ে একটা বেগ দেওয়া হচ্ছে, সে বৃত্তপথে ঘুরেছে, তাহলে এখানে গেছে, এটা সেন্টার। তো সর্বোচ্চ আর সর্বনিম্ন বিন্দু, এটা ধরো আমাদের এল বললাম, এইটুকুনি এল, এইটুকুনি হচ্ছে এল। আমাদের ছবিতে দেখতে পাচ্ছি, ছবিটা ঠিকঠাক আছে? ক্লিয়ার? ঠিক আছে। তো এখানে ধরো বললাম বেগটা দিয়েছি ইউ, এখানে গিয়ে বেগ হয়েছে ভি। তাহলে আমরা প্রথম লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2g, উপরে উঠছে মানে মন্দনে উঠছে, উল্লম্ব সরণ কতখানি? 12 ইন্টু 12। তাহলে ভি স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি ইউ স্কোয়ার মাইনাস 4gl, ইকুয়েশন নম্বর 1। এবার বলেছে সর্বোচ্চ বিন্দুতে টান হচ্ছে এ এম জি, তাহলে এখানে টান ধরলাম, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এখানে টান টি এ, এদিকে টান হলো টি বি। টান কোন দিকে কাজ করে? টান সবসময় কেন্দ্রের দিকে কাজ করে। তাহলে আমরা এ বিন্দু, এটা টি, এটা বি হবে, সরি আমি উল্টো লিখলাম, টি এ। তাহলে এ বিন্দুতে লিখতে পারি টি এ মাইনাস এম জি ইকুয়ালস টু এম ইউ স্কোয়ার বাই এল। এক্ষুনি বলেছি কেন্দ্র বরাবর যে লব্ধি বল সেটাই হচ্ছে বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের যোগান দেয়। তাহলে এক্ষেত্রে টি এ প্লাস এম জি হবে, কারণ এর এম জিটাও নিচে, টিবিটাও নিচে, সমান এম ভি স্কোয়ার বাই এল। তো এবার এখানে আমরা একটা কাজ করি, টি এটা বলেছে কত? সর্বোচ্চতে বলেছে, কোথায় গেল? সর্বোচ্চতে হচ্ছে এ এম জি, টি এটা বলে, টিবিটা বলেছে এ এম জি, তাহলে বি থেকে পাচ্ছি এ এম জি প্লাস এম জি সমান এম ইউ স্কোয়ার বাই এম ভি স্কোয়ার বাই এল। তাহলে ভি স্কোয়ারটা পেয়ে যাচ্ছি, ভি স্কোয়ার পেয়ে যাচ্ছি এখান থেকে, দেখো এ প্লাস 1 ইন্টু জিএল।
আর ইউ স্কোয়ার এখান থেকে পাচ্ছি বিতে বলেছে, এতে বলেছে হচ্ছে বিএমজি, তাহলে ওখান থেকে পাচ্ছি বিএমজি মাইনাস এমজি সমান এম ইউ স্কোয়ার বাই এল। তাহলে ইউ স্কোয়ারটা আমরা কী করবো, এই দুটো মান এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে হিসেব করে নেবো, খুব সহজ ব্যাপার। তাহলে ইউ স্কোয়ার পেয়ে যাচ্ছি বি মাইনাস ওয়ান ইন্টু জিএল। তাহলে অতএব এ প্লাস ওয়ান জিএল সমান বি মাইনাস ওয়ান জিএল মাইনাস ফোর জিএল। তাহলে এখান থেকে জিএলগুলো যদি কেটে দিই তাহলে আসছে এ প্লাস ওয়ান সমান বি মাইনাস ওয়ান মাইনাস ফোর। তাহলে কী বার করতে দিয়েছি যেন এখানে এ বি ইকালস টু কত, অতএব বি চলে এলো সবগুলো দিকে আসলে এ প্লাস সিক্স হয়ে গেল। খুব সহজে অঙ্কটা, ঠিক আছে। তো এইভাবে আমরা একমাত্রিক গতির সমীকরণ, উল্লম্ব গতি আর টানের যে ধারণা আমাদের আছে সেগুলো থেকে অঙ্কটা করে ফেললাম। তো আজকের ক্লাসের শেষ অঙ্ক 15 নম্বর। এখন আমাদের 20টা অঙ্ক বাকি আছে। আমি আবার পরবর্তী ভিডিও ক্লাসে বাকি অঙ্কগুলো করাবো, দেখবো কতটা করানো যায়, ধীরে ধীরেই করাই। আচ্ছা, একটি এল দৈর্ঘ্যের তার এম ভরের একটি বল ঝুলছে। এম ভরের বল ঝুলছে, বল তো গোল দেখতে হয়, চৌকো কি করে হবে। আচ্ছা, স্মল এম ভরের একটি বুলেট বলটিকে গিয়ে সোজা ধাক্কা দিল এবং আটকে গেল। স্মল এম ভরের, ধরো এখানে বললাম এটা ইউ বেগে আসছে, আটকে গেল। তো আটকে গেলে কি দাঁড়াবে বিষয়টা, বুলেটটা এর ভেতর প্রবেশ করেছে, তাহলে এখন এর মোট ভর হচ্ছে এম প্লাস এম এবং তার বেগটা ধরলাম ভি। তাহলে ভরবেগ সংরক্ষণ করলে আমরা লিখতে পারি, দেখো এম ইউ বুলেটের ভরবেগ প্লাস এর বেগ কত ছিল 0, তাহলে এর ভরবেগ হবে 0 সমান এম প্লাস এম ইন্টু ভি। আচ্ছা, তাতে করে কি হয়েছে, বুলেট ন্যূনতম বেগ কত হলে এটি সম্পূর্ণ বৃত্তপথ আবর্তন করবে। আচ্ছা, আমরা কি জানি ন্যূনতম বিন্দুতে মিনিমাম বেগ যেটা হয় বৃত্তপথ আবর্তন করতে গেলে √5GL, √5GL। তাহলে ভিটা হতে হবে √5GL, এটা আমরা পড়েছি। সন্ধিবেগের সর্বোচ্চ বিন্দুতে সন্ধিবেগ √GL উল্লম্ব বৃত্তপথে গতিশীল বস্তুর ক্ষেত্রে, আর সর্বনিম্ন বিন্দুতে √5GL। তাহলে এখান থেকে ইউটা পেয়ে গেলাম এম প্লাস এম বাই এম ইন্টু ভি মানে √5GL। তাহলে বুলেটের ন্যূনতম বেগ হতে হবে এইটা, এর থেকে বেশি হলে ঘুরবে, সমান হলে এই গিয়ে অবধি উঠবে। যদি √5GL হয় এই, তার মানে ইউ হতে হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু যদি বুলেটের বেগটা এই বেগ হয় তবেই কিন্তু সে বৃত্তপথ ঘোরার সক্ষম হবে। ঠিক আছে, তো চলো আজকের 15টা অঙ্ক করিয়ে দিলাম কার্যক্ষমতা শক্তি থেকে হর্স নিউমেরিক্যাল প্রবলেম বা সেট 3। তো তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝবে, খুব ভালো অঙ্ক তোমাদের জন্য করিয়ে দিচ্ছি, আশা করি তোমরা দেখবে এবং খুব ভালো করে বুঝে নেবে। আর সম্পূর্ণ অঙ্কগুলো বুঝে নেওয়ার পর যদি কোনো অঙ্কে সমস্যা হয় জিজ্ঞেস করে নেবে। নেক্সট ভিডিও ক্লাস এখন আমাদের কার্যক্ষমতা শক্তি বাকি আছে। আমি আগে তোমাদের মেকানিক্স পোর্শনে যে প্রবলেমটা সবচেয়ে জায়গাটা জটিল, আমি গ্র্যাভিটেশন অবধি তোমাদের বোর্ড এক্সামে অনেকটাই নম্বর থাকবে, 40-এর কাছাকাছি বা 40 মতন। তো সেইটা আমরা আগে কভার করব, তারপরে আমরা চলে যাব পরবর্তী অংশ। অনেক কিছু আছে আমাদের, উদস্থিতিবিদ্যা আছে, স্থিতিস্থাপকতা আছে। আস্তে আস্তে যতটা করানো যায় তোমরা নিজেরাও করো, আমিও আছি তোমাদের জন্য, যতটা পারি করাবো। তাপগতিবিদ্যা আছে, ওদিকে তরঙ্গ আছে, তো অনেক কিছু ধীরে ধীরে করতে হবে। তো আমি যতটা পারছি করাচ্ছি, সময় বার করে। একটু ব্যস্ত ছিলাম কদিন, একটাও ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো তোমরা বলোনি কেউ করার জন্য, সেটা আমার ভালো লাগলো। তোমরা দেখছো ধীরে ধীরে যে ক্লাসগুলো আছে, আর যারা নতুন এসছো তারা জানাতে ভুলো না তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। অনেক পরিশ্রম করে তোমাদের জন্য চেষ্টা করছি, তোমরাও থাকো, তোমরা অনেক পরিশ্রম করো, অনেক ভালো করে পড়ো এবং চেষ্টা করলেই পারবে, না পারার কিছু নেই, চেষ্টা করলে অনেক কিছু পারা যায়। খুব প্র্যাকটিস করো, আমি বারবার বলি প্র্যাকটিস একটা কথা বলি, প্র্যাকটিস না করলে কিন্তু ভালো করা যাবে না। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক মন দিয়ে পড়াশোনা করো। আর আমরা এইভাবে শিখতে থাকি, করতে থাকি, আর ভালো করে বুঝে নিতে থাকি। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো।